আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্ট ক্রিকেটের সবচাইতে মর্যাদাপূর্ণ যেই একটি সিরিজ হয় সেটার নাম হচ্ছে অ্যাশেজ, যেটা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মধ্যকার 5 ম্যাচের টেস্ট সিরিজ হয়, যেটা অনেক বছর যাবৎ হয়ে আসছে। সেই অ্যাশেজেরই আরেকটি বাংলাদেশের একটি গরিবের অ্যাশেজ বা ক্রিকেটের দ্বিতীয় অ্যাশেজ বলা হয় বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার এই টেস্ট সিরিজটাকে, যেটা চলমান আছে। বা প্রথম টেস্টে বাংলাদেশ যে জিম্বাবুয়ের বিপক্ষে এত বড় ব্যবধানে হেরেছে, বড় ব্যবধানই বলবো, কারণ যে জায়গাতে জিম্বাবুয়ের মতো দলকে উড়িয়ে দেওয়া উচিত সেই জায়গাতে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ 3 উইকেটের ব্যবধানে হেরেছে, যেটাকে মানুষ গরিবের এল ক্লাসিকও বলছে। এখন এই গরিবের এল ক্লাসিকীয় বা ক্রিকেটের দ্বিতীয় অ্যাশেজ বা নিকৃষ্টতম এই যে সিরিজটা আয়োজিত হয়ে গেল, সিরিজের আয়োজিত হয়ে গেল বলতে প্রথম টেস্ট আয়োজিত হয়েছে, দ্বিতীয় টেস্ট এখনও চট্টগ্রামে আয়োজিত হওয়া বাকি, 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখন যে প্রথম টেস্টে বাংলাদেশ যে হেরে গেল, এটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা নির্বাচক প্যানেল বা ক্যাপ্টেন কোচ তারা আসলে এটাকে ডিসক্রাইব করার মতো তাদের কাছে এখন ভাষা থাকা উচিত না। তারপরও ক্যাপ্টেন শান্তকে যখন ম্যাচ হারের পর প্রশ্ন করা হয়েছিল যে এই হারটাকে আপনি কীভাবে দেখছেন, তখন এই আমাদের অধিনায়ক শান্ত বলেছে যে অন্য দলগুলোর সাথে হারলে যেরকম লাগে এখনও এই ম্যাচ হারার পর এরকমই লাগছে। অর্থাৎ তার চোখে জিম্বাবুয়ের সাথে হারটা লজ্জাজনক হার নয়, অন্যান্য দলের সাথে হার যেরকম অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে যেরকম, এরকমটা জিম্বাবুয়ের সাথেও তার জন্য। এখন প্রথম কথা হচ্ছে এই টেস্ট সিরিজের পক্ষে কিন্তু আমরা কেউ ছিলাম না যে এই টেস্ট সিরিজটা আয়োজিত হোক। এর চেয়ে ভালো আমরা এই সময় যদি অন্য কোনো দলের বিপক্ষে যদি আমরা কোনো টেস্ট সিরিজ খেলতাম, আয়ারল্যান্ড বা আফগানিস্তানের সাথে খেললেও হয়তো আমরা উপকৃত হতাম, কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে আমরা উপকৃত হব না। সেটার পেছনে কারণ হচ্ছে আমরা তো অবশ্যই জিতবো। মূলত দর্শকদের আই ওয়াশ করার জন্যই কিন্তু বাংলাদেশ সময়ান্তর সময়ে প্রতি বছরই আফগানিস্তান, আয়ারল্যান্ড বা জিম্বাবুয়েকে ঘরের মাঠে ডেকে এনে কিন্তু আমরা তাদের সাথে সিরিজ আয়োজন করে তাদেরকে আমরা সিরিজ হারিয়ে বা হোয়াইট ওয়াশ করে কিন্তু আমরা দর্শকদের চোখে ধুলো দেয় এই ক্রিকেট বোর্ড, যার কারণে কিন্তু জিম্বাবুয়েকে এনেছিল। কিন্তু সেটা হিতের বিপরীত ঘটেছে, তাদেরকে হারানোর চেয়ে আমরা তাদের কাছে উল্টো হেরে গেছে, তাও সিলেটের মতো স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশের জেতার কথা এবং যেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বলা হয়, সেখানে বাংলাদেশ কিন্তু তাদের সাথে 3 উইকেটের ব্যবধান হেরে গেছে। যদিও প্রথম মানুষ এটাকে অপছন্দ করছিল, কারণ বাংলাদেশ তো জিম্বাবুয়ের সাথে জিতবে, তারপরে জিতটাকে মানুষ হাইলাইট করবে, সাংবাদিকরা বা যারা ক্রীড়া মোদীরা আছে তারা হাইলাইট করবে, যার কারণে মানুষের অপছন্দের শীর্ষে ছিল এই সিরিজ। সেই জায়গাতে এখন হারার কারণে কিন্তু এখন আরও বেশি একটা খারাপ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। প্রথমত যখন ম্যাচটা আয়োজিত হয়েছিল বা সিরিজটা আয়োজনের সময় আশা করেছিলাম যে 2-0 বাংলাদেশ জিতবে, সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গেল। যখন প্রথম ইনিংস আগে ব্যাট করতে নেমেছিল, এটা বাংলাদেশ 191 রান অল আউট হয়েছে, তখন কিন্তু আইডিয়া পাওয়া গেছিল যে বাংলাদেশ হয়তো বা এই সিরিজটা ড্র বা হারতে চলেছে। সেই জায়গাতে 191 রানের মধ্যে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য মমিনুল 56 রান করে এবং শান্ত 40 রান করে, আর জাকের আলী 28 রান করে। তারপর যখন জিম্বাবুয়ে যখন তাদের প্রথম ইনিংসে 273 রান জড়ো করে ফেলে, তখন কিন্তু আরও শিওর হয়ে যায় যে আমরা আর এই সিরিজ জিততে যাচ্ছি না, আমরা ড্র তো দূরের কথা আমরা হেরেও যেতে পারি, কারণ আমরা 191 রান আমাদের ঘরের মাঠে আমরা অল আউট হয়েছি, তারা 273 রান করে ফেলেছে। যেখানে উল্লেখযোগ্য বোলিংয়ের মতো বলতে গেলে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ 5 অর্জন করলো, তার ক্যারিয়ারে আরও একটি 52 রানে 5 উইকেট শিকার করলো। পাশাপাশি নাহিদ রানা 74 রানে 3 উইকেটই বলার মতো ছিল, কিন্তু রান কিন্তু তারা আমাদের থেকে লিডে চলে গেছে। পরবর্তীতে যখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নামে 255 রান জড়ো করে, তখন কিন্তু মানুষ একটু আশা পায় যে ভালো একটা টার্গেট জিতে যাচ্ছে, কিন্তু 255 রানে অল আউট হয়ে যাওয়াতে কিন্তু আমরা তাদেরকে 250-300 রান টার্গেট দেওয়া থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। আবার যদি এখানে উল্লেখযোগ্য পারফরমেন্সের কথা বলি, ঘুরে ফিরে প্রথম ইনিংসে যেই 3জন ভালো ব্যাটিং করেছিল, ভালো নয় অ্যাভারেজ ব্যাটিং করেছিল, তারাই কিন্তু রান করেছে। অর্থাৎ মমিনুল 47 রান করে, তারপর ক্যাপ্টেন শান্ত 60 রান করে এবং 58 রান করে আউট হয়ে যায় জাকের আলী। এই 3জনই কিন্তু ফার্স্ট ইনিংসে তারা মোটামুটি রান করেছিল, অ্যাভারেজ রান করেছিল। তারপর 174 রানের টার্গেটে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমেছিল, যেটা একদম ইজি ছিল জিম্বাবুয়ের জন্য জয়লাভ করা। সেই জায়গাতে কিন্তু প্রথম 94 রান পর্যন্ত তারা বিনা উইকেটে এগিয়ে যেতে থাকে। তারপর তারা হেরে, তারপর 95 রানে তাদের প্রথম উইকেট পড়ার পর কিন্তু তারা নিয়মিত বিরতিতে তাদের উইকেট পড়তে থাকে। তখন কিন্তু বাংলাদেশের ফ্যান্সদের জন্য একটা আশা ছিল যে হয়তো বা বাংলাদেশ এই টেস্টটা বাঁচিয়ে ফেলবে, এমনকি জিততেও পারে, কারণ যখন 95 রানে 1 উইকেট, জিম্বাবুয়ের 112 রানে 2 উইকেট, 127 রানে 3 উইকেট, 128 রানে 4 উইকেট, 144 রানে 5 উইকেট, 145 রানে 6 উইকেট এবং 161 রানে তাদের 7 উইকেট পড়ে যায়, তখন কিন্তু আশা ছিল যে বাংলাদেশ হয়তো ম্যাচটি জয়লাভ করবে। কিন্তু শেষ পর্যন্ত 161 পরে কিন্তু আর তাদের উইকেট না পড়াতে কিন্তু তারা 174 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় এবং তারা 3 উইকেটে ম্যাচটি জয়লাভ করে ফেলে। এবং এই ম্যাচটি আমরা হারের মাধ্যমে আমরা তাদের সাথে দীর্ঘ 7 বছর পর টেস্ট ফর্মেটে তাদের কাছে আমরা হেরেছি। 7 বছর আগে আমরা টেস্টে হেরেছিলাম ঘরের মাঠে, সিলেটের মাঠেই। আমরা 2018 নভেম্বরে 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম
টেস্টে কিন্তু সিলেটের মাঠে আমরা তাদের বিপক্ষে 151 রানের বড় ব্যবধান হেরেছিলাম। তারপর টানা 7 বছরে আমরা মাঝখানে আরও 3টি টেস্ট ম্যাচ খেললেও তাদের সাথে আমরা কিন্তু অপরাজিত ছিলাম, তাদেরকে আমরা হারিয়েছি। ওই একই সিরিজে 2018 নভেম্বরে কিন্তু আমরা এই জিম্বাবুয়েকে মিরপুরে কিন্তু 218 রানের ব্যবধানে ম্যাচ হারিয়েছি। তারপর করোনার আগ মুহূর্তে 2020-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা এই মিরপুরে কিন্তু এক ম্যাচের টেস্ট সিরিজে কিন্তু তাদেরকে আমরা একটি ইনিংস এবং 106 রানের ব্যবধানে হারিয়েছি। এবং সবশেষ 2021-এর জুলাই মাসে আমরা কিন্তু জিম্বাবুয়ের মাঠে হারার স্পোর্টস ক্লাবে কিন্তু তাদেরকে আমরা 220 রানের বিশাল ব্যবধান হারিয়েছি। মাঝের এই সময়ে অর্থাৎ 218 রানের তাদেরকে হারিয়েছি, তারপর 106 রান এবং ইনিংস ব্যবধান হারিয়েছি এবং 220 রানে তাদেরকে হারিয়েছি এই 7 বছর মাঝের সময়টাতে। সেই জায়গাতে আমরা তাদের কাছে এসে ঘরের মাঠে 3 উইকেটে হেরে ফেলেছি। যে জায়গাতে আমাদের ক্রিকেট উন্নতি হওয়ার কথা ওই জায়গাতে আমাদের অবনতি হয়েছে। আমরা মেন টিম নিয়ে তাদের সাথে হেরেছি, জিম্বাবুয়ে তো ম্যাচটি জিতে গেল। এই ম্যাচ জয়লাভ করলে হয়তো বা তেমন কোনো কথা হতো না বাংলাদেশকে নিয়ে, কারণ জিম্বাবুয়ের সাথে মতো দলের সাথে তো আমাদের জয়লাভই করার কথা। জিম্বাবুয়ে হোক, আফগানিস্তান, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের জয়লাভ করা উচিত ঘরের মাঠে। সেই জায়গাতে কিন্তু জিম্বাবুয়ের সাথে হারার কারণে কথা বেশি হচ্ছে। এখানে বিষয়টা ছিল জিম্বাবুয়ের সাথে জিতলে প্রশংসা দল পেত না, কারণ এটা আমরা বড় দল, আমরা জিততে পারি তাদের সাথে, কিন্তু তাদের সাথে হারাতে কিন্তু এটা কিন্তু বিশাল বড় কন্ট্রোভার্সি বা সমালোচনার সৃষ্টি করেছে। এখন বাংলাদেশি দর্শকদের আইওয়াশ করার জন্য এবং দ্বিতীয় টেস্টে কামব্যাক করার জন্য 2টি পরিবর্তন এসেছে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। এর মধ্যে একটি পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে নাহিদ রানা প্রথম টেস্ট খেলে এখন পাকিস্তানে পিএসএল খেলতে, পেশাওয়ার জালমির হয়ে পিএসএল খেলতে উড়াল দিয়েছে, যার কারণে তার জায়গাতে বাহাতি স্পিনার তানভীর ইসলামকে 28 বছর বয়সী তানভীর ইসলামকে দলে ইনক্লুড করা হয়েছে। আর পাশাপাশি ওপেনিংয়ের ব্যাকআপ ওপেনার হিসেবে এনামুলক বিজয়কে এখানে ইনক্লুড করা হয়েছে। তবে এই যে গরিবের এল ক্লাসিকোতে প্রথম টেস্ট বাংলা জিম্বাবুয়ের সাথে হেরে গেছে, সেটা আসলে দায় কেউ এড়াতে পারবে না। এর মধ্যে যে 3জন ব্যাটসম্যানের কথা বললাম যারা পারফর্ম করলো, জাকির আলী, তারপর নাজমুল শান্ত, মমিনুল হক, তাদের পারফরমেন্স কিন্তু খুব বেশি ইমপ্রেসিভ না। তারা 50 উর্দু ইনিংস রয়েছে, 3জনের একটি করে 50 তারা করেছে, কিন্তু এটা যথার্থ না। 1-2 জন যদি সেঞ্চুরি না করতে পারে সেটা কোনো কাজে আসবে না। আর যদি বাকি ব্যাটসম্যানদের কথা বলি, জয়, সাদমান ইসলাম, মুশফিকুর, মিরাজ, 4জন কিন্তু 2 ইনিংসে ব্যাটিং ফ্লপ করেছে। বোলিংয়ে বাংলাদেশের হয়ে একটি রেকর্ড করেছে মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের 3য় বোলার এবং প্রথম অফ স্পিনার হিসেবে কিন্তু টেস্টে 200 উইকেট স্পর্শ করেছে মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি 2 ইনিংসেই 2টা 5 অর্জন করেছে। প্রথম ইনিংসে 52 রানে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে 50 রানে 5 উইকেট। এটাই বাংলাদেশের এই টেস্টে বলার মতো সেরা পারফরমেন্স। আর আরেকটি রেকর্ড করেছে সে, একই টেস্টে 10 উইকেট নেওয়ার যে রেকর্ডটা সাকিব আল হাসানের দখলে ছিল, সেটা ভেঙে সর্বোচ্চ 3বারের মতো এই রেকর্ডটা কিন্তু ভেঙেছে মেহেদী হাসান মিরাজ। তো মেহেদী হাসান মিরাজকে শুভকামনা। দ্বিতীয় টেস্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দেখাতে পারে। এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী 28 এপ্রিল চট্টগ্রামের নতুন সদ্য নাম পরিবর্তিত হওয়া বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তো দেখা যাক কীরকম বাংলাদেশ পারফরমেন্স করে। আল্লাহ হাফেজ।